যাপিত জীবনের নানা টানাপোড়েনে একটু সময় করে মন খুলে কতটা গল্প করার সুযোগ হয় আপনাদের? মন খুলে বাংলাটাকে আঁকড়ে বাঁচা হয় কি? কোনো সময় কি মেলে একটু আড্ডাবাজির কিংবা গঠনমূলক কোনো আলোচনার? কতটা খোঁজ নেই আমরা আমাদের চারপাশটার? সন্ধ্যের একটু অবসরে হাজার মাইল দূরে ফেলে আসা শহর, ফেলে আসা দেশের জন্য আমাদের তো ভীষণ মন কেমন করে, তাই না? সেই সাথে আবার মস্তিষ্কের আনাচে কানাচে হাজারটা কাজ। কি করে এই ভীষণ কর্মব্যস্ত দিনযাপনটুকু একটু সহজ করা যায়, সেই চিন্তা উকি দিয়ে যায়। মন মস্তিষ্কের এই দোলাচলে দুলতে দুলতে হোক না একটু আড্ডা, কিছু গল্প, কিছু কথা, একটু আধটু গান, সেই সাথে থাকুক স্মৃতিচারণও, থাকুক কিছুটা উদযাপন পালাপর্বণেও। সম্রাজ্ঞী শহর কখনো কখনো মুখরিত হোক আমাদের তিন বন্ধুর গুঞ্জনে, হোক আড্ডা সান্ধ্যত্রয়ীর, সেই সাথে সঙ্গী থাকুন আপনারাও। শুভ সন্ধ্যা। চলে এলাম আর একবার আপনাদের সাথে সান্ধ্যত্রয়ীর আর একটা আড্ডা নিয়ে। আমি মেহরিন এবং যথারীতি আমার সাথে আছে অভি এবং সিগমা। তো আজকে আমি অ্যাকচুয়ালি শুরু করতে চাই এইটুকু বলে যে অভি, তোমার একটা আমি বোধহয় তোমার নামে অ্যাকচুয়ালি ফেসবুকের একটা পেন্সিল নামের গ্রুপে একটা লেখা পড়লাম। পড়ে আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি সত্যি তুমি, সত্যি কি তুমি অভি? হ্যাঁ, সত্যি আমি। সত্যি তুমি? আচ্ছা, লেখাটার মধ্যে না একটা খুব মজার ব্যাপার আছে। ওটাতে দেখলাম যে তোমার যেন একটা দিনখা একটা কিছু একটা, কি ব্যাপারটা কি একটু বুঝা বলো। ডিমখা এভাবে বলে ডিমখা বলো তাহলে তো মানে এই অপমানে ডিমকা কেন, খুবই কষ্ট পাবে কি কিন্তু। বললাম আমি? ডিমকা আমার ভারী বন্ধু। মানে ডিমকা হচ্ছে রুশ দেশের উপকথার একটা চরিত্র। তো আচ্ছা, এবং আমি যে বইটাতে ডিমকার কথা পড়েছিলাম সেটা ছিল খুবই ছোটবেলায়, মানে ৩-৪ বছর বয়সে, মানে ঠিক জাস্ট যখন পড়তে শিখলাম তখনকার সময়ের কথা। তো ডিমকা আমার ভারী বন্ধু এটা ছিল ওই আম গল্পের বইটার ১ম লাইন। এবং আচ্ছা, সেখান দাঁড়াও। থেকে দিনকা তোমার ভারী বন্ধু মানে কি, সে কি সত্যিকারের কেউ নাকি? সে তো অবশ্যই বইয়ের চরিত্র, কিন্তু আচ্ছা, আচ্ছা। একসময় যেটা হয় শিশুদের যেটা হয় যে আমার আশেপাশে তো আমার ওরকম খেলার সাথী কেউ ছিল না। তো আমি মনে মনে ভাবতাম যে দিনকা নামে আমার আসলেই একটা বন্ধু আছে। আচ্ছা, সেখান তোমার থেকে ইমাজিনারি ফ্রেন্ড? ইমাজিনারি ফ্রেন্ড, হ্যাঁ। আচ্ছা। এটা কিন্তু এখনকার অনেক বাচ্চাদের থাকে। যেমন আমার ছেলের ২ ইমাজিনারি ফ্রেন্ড ছিল অনেক ছোটবেলা, বলতো কি যেন? লাইগার অ্যান্ড ফান টাইগার, ওর ২ ফ্রেন্ড। হ্যাঁ? তো ওরকম আমার ছিল দিনকা। তো এখনো দিনকা আছে। দিনকার সোনালী মানে কোকড়া চুল, ওটা আমাকে মানে একসময় ওইখান থেকে আমার মানে ওরকম কার্লি হেয়ার খুব ভালো লাগে। হ্যাঁ? রুশ যেহেতু ছিল রুশ তাতেই ছেলে, অবশ্যই। হ্যাঁ। ওই গল্প থেকে গল্পের সবটুকু মনে নেই। দিনকা রয়ে গেছে আমার সাথে। মানে আচ্ছা। আমার ধরো কখনো মন খারাপ হলে দিনকার সাথে বলা, "দিনকা জানো এটা হয়েছে।" এখনো চলে মাঝে, মাঝে। দিনকা এখনো আমার মানে আছে কোথাও। মানে সেই ছোটবেলার একটা থাকে না কমফোর্ট জোন। দিনকা মাথায় হচ্ছে, থেকে গেছে। হ্যাঁ, মাথায় দিনকা সেরকম আমার বন্ধু রয়ে গেল। এখনো আছে। এবং সেই সাথে ধীরে, ধীরে আ আমার জীবনে আরো অনেক বন্ধু-বান্ধব জোগাড় হয়েছে। মানে বইয়ের চরিত্র বন্ধু-বান্ধব। তাদের মধ্যে একজন ছিলেন মহামতি ফিহা। আচ্ছা। উনি হুমায়ূন আহমেদের চরিত্র, এটা সবাই জানে। আরো নানান বানানো অনেক নামের আমার বিভিন্ন চরিত্র আছে এবং দিনকা তাদের প্রতি প্রচন্ড রকমের জেলাস obviously। মানে আচ্ছা। এগুলো হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে হয় না একটা শিশুর যে ইমাজিনেশনটা। ইমাজিনেশন, কল্পনা, সেখান থেকে ওই যে একটু লেখা, মানে আসলে কল্পনা-টল্পনা এগুলোই তো মানুষকে হেল্প করে যে লিখতে, মানে ওইটাই তো মানে ওই ব্যাপারটা। ওভাবে করেই দিনকা। মানে দিনকা ছিল আমার বন্ধু। আচ্ছা, প্রিয় শ্রোতা, আমরা আপনাদের জন্য কিন্তু অভির এই লেখাটা আমাদের কমেন্টস এ দিয়ে দেব, আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা অবশ্যই পড়বেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো আপনার লেখাটা। তো সিগমা, তোমার ছিল কোনো ইমাজিনারি ফ্রেন্ড? না, আমার ছিল না সেরকম ভাবে। তাই তো তুমি বই টই পড়তে? আমার ছোটবেলায়, একদম ছোটবেলায় আমার বই পড়া শুরু হয়েছে আমার ভাইয়ের কারণে, মানে আমার দাদা, এবং মানে দাদা প্রচুর বই পড়তো। হুম। মানে ওর ওর বিশাল বড় লাইব্রেরি কালেকশন ঘরের ভিতরে, এবং ওই বইগুলো কাউকে ধরতে দিত না। আচ্ছা। তো ওর কোনো একটা সময়ে মনে হলো যে না, আমাকেও সে অভ্যাসটার ভিতরে আনা উচিত। বাট আমি বই পড়তে পছন্দ করি খুব বেছে, বেছে, নট লাইক যে একদম বই পেলেই পড়ে ফেলছি, ব্যাপারটা সেরকম না। তো আমার ১ম বই পড়া শুরু হয় তোমার কমিক্স বই দিয়ে।
আচ্ছা, কি কমিক্স পড়তে তুমি? আমার গুলো ছিল তোমার চাচা চৌধুরী, উফ, চাচা চৌধুরী আমি পড়তাম কিন্তু। পিঙ্কি, পিঙ্কি মনে নাই। তারপর হচ্ছে সাবু। চাচা হ্যাঁ, চৌধুরীর সাথে চাচা চৌধুরী সাবু সাবু। ছিল। সাবু কি আলাদা চাচা চৌধুরীর সাথে না, 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 সাবু একসাথে। আলাদা সাবু যে ছিল। চল না মাথা। না, বলছি যে সাবুর কি আলাদা কোনো সিরিজ ছিল? না, আলাদা কোনো সিরিজ সেভাবে ছিল না, কিন্তু কিছু কিছু কমিক বই ছিল যেখানে সাবু মুখ্য চরিত্রে ছিল। সেখানে হয়তো বা চাচা চৌধুরী সেভাবে ওই 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 বই আবির্ভাবটা কম। আবির্ভাবটা ওইটাতে কম ছিল, যে কোনো একটা কিছু সলিউশন করে দিচ্ছে সাবু। আচ্ছা, বাট পিঙ্কি সিরিজটা আলাদা ছিল, ওটা পড়তাম আমি। আমার ফেভারিট ছিল নন্টে ফন্টে। নন্টে ফন্টে পড়তাম। হচ্ছে তোমার অনেক সময় পেপারেও আসতো না নাকি? না, কমিকটা না, ওটা তো ইন্ডিয়ান কমিক। ইন্ডিয়ান নারায়ণ গঙ্গোপাধ্যায় নন্টে ফন্টে 7-8টা এখন আছে। অ্যাকচুয়ালি ফুল সিরিজটা আমার বাসায় আছে, নন্টে ফন্টে সব কটা এই মুহূর্তে আমার বাসায় আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমার ছেলেকে আমরা নন্টে ফন্টে ট্রান্সলেশন করে শোনাই। আমার ছেলে খুব নন্টি ফন্টি মানে খুব পছন্দ করে। নন্টে ফন্টে কেলটুদা, সুপারিনটেন্ডেন্ট স্যার, মানে এটা কিন্তু একটা অন্যরকম মজার একটা জিনিস ছিল। তারপর কি ইর্ক, উল্লুস, এই ধরনের মানে মানে যে ব্যথা পেলে ব্যথা ওই যে বলতো যে ব্যাম ব্যাম ব্যায়াম ওখানে লেখা থাকতো ইর্ক, উল্লুস, তারপরে মানে এই ধরনের কিছু আওয়াজ থাকতো। আওয়াজগুলো। এগুলো খুবই মজার ছিল আমি আসলে। আমি ওই ছোটবেলার জিনিসটাকে খুঁজে পাওয়ার জন্য এবার যখন আমি কলকাতায় গেলাম, আমি পুরো সিরিজটা কিনতে চেয়েছিলাম। কোনটা? তোমার পুরো চাচা চৌধুরীর সিরিজ এন্ড পিঙ্কি সিরিজটা কিনতে চেয়েছিলাম, কিন্তু ওরা বললো যে তোমার বইমেলাতে ওদের পুরোটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখনকার বাচ্চাদের মধ্যেও তোমার এই এটার এগুলো একটা আছে, আগ্রহ আছে, আগ্রহ এখনো আছে। আছে। এটা আসলে টাইমলেস। আচ্ছা বলো তো, চাচা চৌধুরী কমিক্স এর ফেমাস ডায়লগটা কি ছিল বলো তো? চাচা চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের চেয়েও প্রখর। প্রখর। এরকম আসলে আর এত ভালো লাগতো না ওইটাকে, মানে চাচা চৌধুরীকেই অসম্ভব ভালো লাগতো। আমার আবার সেই চাচা চৌধুরীটা যখন একটু বড় হয়েছে, সেটা আবার ফেলুদাতে গিয়ে ইয়েটা হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়। সেটা পড়ছি আমরা। হ্যাঁ, আমার মানে আমি জানি তোমারও আছে সিগমা, যেটা কথা হয়েছে, আমারও আছে ফেলুদার সমগ্র পুরো মানে আমার কাছে হচ্ছে মানে সত্যজিৎ রায় হচ্ছে ধরো, আমি যদি লিটারেলি কারো ফ্যান হই সেটা হচ্ছে সত্যজিৎ রায়, মানে ওনার এনিথিং মানে এনি পিস অফ ওয়ার্ক আমার খুবই ভালো লাগে। এবং সত্যজিৎ রায়ের ধরো ফুল কালেকশন 9টার একটা খণ্ড বের হয়েছে, আম, ওইটা আমার বাসায় আছে। আমি মোস্ট কোনটার কথা বললে? সত্যজিৎ রায়ের? সত্যজিৎ রায় যে 9টা খণ্ডে 9টা খণ্ড, হ্যাঁ, আচ্ছা, ওটা হ্যাঁ। তোমার কাছে আছে, হ্যাঁ, তুমি তো ওটা আমি বলেছিলে। কিনেছি। হ্যাঁ, ওটা আমার আছে। সত্যজিৎ রায়ের ফেলুদার আলাদা করে সমগ্র আছে, সত্যজিৎ রায়ের ফেলুদা অমনিবাস ইংরেজিতে আছে। মানে সত্যজিৎ রায়ের রিলেটেড আসলে যা যা হওয়া সম্ভব আমার সবই আছে। ফেলুদার অরিজিনাল সিরিজটাও কিনেছি, আমার এবার ফেক সিরিজটাও কিনেছি। আচ্ছা, মানে যে ফেক, যে প্রিন্ট করা বইটা আর কি। কম্পেয়ার টু অরিজিনালটা তো একদম অরিজিনাল, তুমি দেখলেই বুঝবা যে এটা অরিজিনাল ও পেপার। আচ্ছা, পেকটা মানে কি ফটোকপি? ফটোকপিটা, কপিটা হ্যাঁ, কিন্তু আমি পড়ি ফটোকপিটাতে, ও যেন না ছেড়ে নষ্ট নষ্ট না হয়। আচ্ছা, ওরকম আমার মানে এইভাবে করে মানে ফেলুদা একটা মানে আমার বাসার আর কি একটা হিউজ জায়গা জুড়ে ফেলুদার বিভিন্ন জিনিস। এবং ফেলুদার ব্যাপারটা এরকম যে এমন এমন এক ধরনের লেখা যেটাতে ধরো তুমি বারবার পড়তে পারবা, বারবার মুভিগুলো দেখতে এবং পারবা, ফেলুদা তুমি 10-12 যদি পড়ো, তোমার কখনো মনে হয় না যেটা যে পুরনো পুরনো হয়েছে। হ্যাঁ, এমনকি প্রতিবারই তোমার ভালো লাগে। আচ্ছা, তোমার যখন একটা সিনেমা করা হলো, তোমার ফেলুদাকে, কাকে ফেলুদার চরিত্রে তোমার কাছে মনে হয়েছে যে অনেকের কাছে ধরো সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা হ্যাঁ। অনেক প্রিয়। কিন্তু আমার সময় ফেলুদা কিন্তু সব্যসাচী এক্স্যাক্টলি আমি হ্যাঁ, আমার কাছে মনে হয় যে, আমি জানি না হয়তো বা আমার যারা ফেলুদা সব্যসাচী, আমার ফেলুদা সব্যসাচী। সব্যসাচী। অনেকেই বলে যে মানে সৌমিত্রের সামনে সব্যসাচী কিছুই না, কিন্তু আমি যখন বইটা পড়ি এবং আমার আমি চোখের সামনে, যে আমার চোখের সামনে Exactly, আমি সব্যসাচী যে থাকে। পার্সোনালিটির মানুষটাকে খুঁজে পাই এবং তার মুখের মধ্যে যে আবির্ভাবটা থাকবে, তার- তার চলা ফেরা যেটা থাকবে, সেটা একমাত্র আমি সব্যসাচী সব্যসাচীর মধ্যেই পাই। এবং তারপরেও ধরো সন্দীপ রায়ের হাত ধরে বা বিভিন্ন নির্মাতার হাত ধরে ধরো আরো হচ্ছে টোটা রায় চৌধুরী একটা ফেলুদার চরিত্র করেছেন, আবির চট্টোপাধ্যায় করেছেন। কিন্তু মানে তুমি সব্যসাচী, বেলুদা মানে ফেলুদা ইজ সব্যসাচী। উনি সব্যসাচী। এবং মানে এমন একটা ইয়ে, যেমন ধরো ফেলুদার বিভিন্ন ডায়ালগও কিন্তু আমরা আমি জানি না তোমাদের ইয়ে হয় কিনা, যেমন হচ্ছে মানে ওই যে ইয়েটা কি জানি, বলতো?
রক্তবরণ মুগ্ধকরণ, নদী পাশে যা বিধিলে মরণ। বলো তো এটা কি? আবার বলো। রক্তবরণ মুগ্ধকরণ, নদী পাশে যা বিধিলে মরণ। এটা রক্তকরণ, আবার সরি আবার বলো। এটা হচ্ছে রক্তকরণ, রক্তবরণ রক্তবরণ, আচ্ছা মানে লাল রং, মুগ্ধকরণ, মুগ্ধকরণ, নদী পাশে যা বিধিলে মরণ। শাপলা ফুল। লালমোহন গাঙ্গুলি। এটা মানে কি যে রক্তবরণ লাল। ও এটা একটা মানুষ, একজনের নাম। হ্যাঁ হ্যাঁ, এটা ওরা না, লালমোহন গাঙ্গুলি হচ্ছে ফেলুদার ফেলুদার মানে একজন সঙ্গী বলতে পারে। চরিত্র, হ্যাঁ হ্যাঁ, চরিত্র, যেমন ধরো একজন তোপসে, ফেলুদার Oh, সাথে that's তোপসে। right. হ্যাঁ, হ্যাঁ, তোপসে হচ্ছে লালমোহন গাঙ্গুলি, ফেলুদার জটায়ু, কাজিন। জটায়ু এবং মেহেরিনের তো পড়া আছে। হ্যাঁ, I know, I know. তবে জানো একটা আমার মনে হয় যে ছোটবেলাতে আমার সবচেয়ে ফেভারিট যে বইগুলো ছিল, it had to do with ডিটেকটিভ জাতীয় বই। হ্যাঁ, ও এবং আমার জীবনের সবচেয়ে প্রিয় বই সিরিজ হচ্ছে তোমার তিন তিন গোয়েন্দা। গোয়েন্দা। হ্যাঁ, তোমরা কি পড়তা তিন গোয়েন্দা? ও মাই গড, ভয়ঙ্কর ভাবে আমার প্রথম পড়া তিন গোয়েন্দার গল্পের বই হচ্ছিল কাকাতুয়া রহস্য। মানে আমি তিন গোয়েন্দা বইটা দিয়ে তিন গোয়েন্দা ভলিউম 1 এর ফার্স্ট বই তো তিন গোয়েন্দা। তিন গোয়েন্দা দিয়ে আমি শুরু করিনি, আমি শুরু করেছিলাম কাকাতুয়া রহস্য দিয়ে। এবং আমার মনে হয় তিন গোয়েন্দার মানে ফুল তুমি সিরিজ যদি তাকাও, কাকাতুয়া রহস্য হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। মানে বেস্ট কোনটা ছিল বলো তো, যে 2 বি, ওটা কি অনেকগুলো কাকাতুয়া থাকে, কাকাতুয়া থাকে, ওদের হ্যাঁ গুলিতে গলিতে থাকে, হ্যাঁ হিংসা থাকে। আচ্ছা কি আজব একটা ব্যাপার জানো, আমার মনে আছে যে ওই ছবিটা কোথায় ছিল, পেইন্টিংটা কোথায় পাওয়া গেছিল বলো তো দেখি। আমার এখন এই মুহূর্তে মনে আসছে না। একটা সেমেটারি ছিল, একটা গ্রেভইয়ার্ড। ইয়েস ইয়েস, ওখানে হ্যাঁ একটা তুমি কি ফাইলের পড়তা? মধ্যে পেইন্টিংটা পাওয়া যায়। আমার খুব বেশি পড়া হয়নি, তোমার মনে হয়? তিন গোয়েন্দা ইজ লাইক তিন মানে গোয়েন্দা আমি দেখেছি, মানুষের মধ্যে ভীষণ রকম পাগলামো ছিল তিন গোয়েন্দা শেষ হওয়ার এখন আগে। এখনো হয়তো বা আছে, বাট আমার ওই শৈশব জুড়ে ছিল তোমার চাচা চৌধুরীর তুমি কমিকের ভক্ত। কমিকের ভক্ত ছিল। আমার যেমন ধরো আমার প্রথম তিন গোয়েন্দা পড়ার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আমার বান্ধবী, ওর কথা আমি আরেকটা এপিসোডে বলেছিলাম, ওই যে পানিতে পড়ে বৃষ্টির চশমা মধ্যে হারা, চশমা চশমা ছিল। হয়ে গেছে। আচ্ছা আমার আসলে বই পড়ার সে একটা মানে বড় কারণ, মানে একটু বড় হওয়ার পর, ছোটবেলায় আমার বই পড়া শুরু হওয়ার কারণ আমার বড় বোন। ও হচ্ছে কি স্কুলে যাওয়ার পরে ও এখন প্রচুর বই পড়ে, জুল ভার্ন, তারপরে তিন গোয়েন্দা, অনেক রকমের, মানে সেটা আসলে মানে অনেক 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 বই পড়তো। তো সেখান থেকে ওর আমি ঠিক করলাম আমি তিন গোয়েন্দা পড়তে চাই, এখন কিভাবে পড়বো, পড়ার তো আমি তো কিভাবে করবো। তো ও বললো একটা কাজ করি, চল তোকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে কতগুলা বই মুড়ে তোর সাথে বাসায় দিয়ে দিব, তুই বলবি এটা তোর জন্মদিনের উপহার। তো মে মাসে, যেখানে আমার জন্মদিনের কোনো ধারে কাছে জন্মদিন না, আমি বই নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বই নিয়ে রেখে দিয়েছি রোজার ছুটিতে। আমি সেই বই বের করলাম, আমার মা বলছে তুমি কি নিয়ে আসছো? আমি বললাম আমি একটা জন্মদিনের গিফট, হেন তেন। বলে এত দেরিতে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা খুলো দেখি। এই প্রথম আমি মিথ্যা কথা বলে আমার মার হাতে ধরা খেলাম। মায়ের খাইছে না? না, মারেনি, মার আমি কখনো খাইনি আসলে। কিন্তু আমি বুঝলাম না তোমার বই পড়াতে কি কোনো বাদ নেই? না, অতগুলা বই, শোনো ওখানে মিনিমাম 12-14টা তিন গোয়েন্দা, ঠিক আছে? আচ্ছা। আর অতগুলা বই আমি একসাথে মানে নিয়ে আসলাম বাসায়। হ্যাঁ, মানে নিজেই একটু আতঙ্কিত ছিলাম যে কি পরিস্থিতির মধ্যে পড়বো, মানে অতগুলা মানে বই, তাহলে তো আমি আসলে পড়ালেখাই করবো না। বইগুলো কোত্থেকে এসছে, কিভাবে বইটা এসছে, শেষ হ্যাঁ। হওয়া পর্যন্ত তো অন্য আর কিছু মাথায় কিছু করা যেত না, তাই না? আসবেই। তো ওইভাবে করে তিন গোয়েন্দা, কাকাতুয়া রহস্য দিয়ে শুরু, গোলাপী মুখ, তার তো অনেক ও, মানে। খুবই এবং ভালো। এবং আমি এটা বলতে মানে আমার কোনো লজ্জা নাই, আমি এখনো মাঝে মাঝে তিন গোয়েন্দা আমিও পড়ি। পড়ি, আমি অনলাইনে পিডিএফ, হ্যাঁ, কারণ দেখেন এই শার্লটের বাসায় তিন গোয়েন্দা নিয়ে আসতে পারিনি এখনো, এক সময় হবে, কিন্তু আছে, মানে এখনো পড়ি। আচ্ছা তোমার কি বন্ধু সার্কেলে তুমি তোমাদের রবিন, কিশোর, মুসা থাকে? হ্যাঁ আমার হ্যাঁ ছিল। হ্যাঁ ছিল। হ্যাঁ, আমি অবধারিত ভাবে মুসলমান ছিলাম। আচ্ছা আমি ছিলাম রবিন, বিকজ আমি নার্ডি অনেক। হুম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যাদেরকে পছন্দ হতো না, আমরা তাদেরকে দেখতাম শুকনো টিভি। হ্যাঁ, সেই শুটকি কি ছিল? শুটকি হচ্ছে মানে দিস কাইন্ড অফ ভিলেন, মানে পচা দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে ওই বইয়ের, এটা আর কি ছিল। এবং মাঝে মাঝে যদি ধরো যে ট্রাভেলিং কোনো একজন ফ্রেন্ড আসতো, বা যাদের সাথে আমরা তিন বন্ধু খুব ভালো বন্ধু ছিলাম, কাউকে যদি নিতে হতো তখন তাকে আমরা জিনা খেতাম, জিনা ছিল অনারারি মেম্বার চলে আসতো। আর কি পড়তো তোমরা? সেবা প্রকাশনীটাই শেষ করি ফার্স্ট, আর কি পড়তে সেবা প্রকাশনীর?
মাসুদ রানা কি সেটা প্রকাশ হ্যাঁ, হ্যাঁ। আমি মাসুদ রানা প্রচুর পড়তাম ওয়েস্টার্ন কিছু আমার বই। অতটা হ্যাঁ অনেক ওয়েস্টার্ন পড়ছো না? ওয়েস্টার্ন পড়ছি তোমার আমাকে আসলে অনেক বই পাঠানো হতো। সিগমা তোমার যেমন খুব সিলেক্টিভ বই ছিল তুমি পড়তে, আমার কিন্তু তা ছিল না। আমি তুমি যা যা পেতে তাই পড়তাম। যা পেতাম। For some reason আমার ওই জিনিসটা হয়ে ওঠেনি কখনো, আমি জানি না কেন। আমার হচ্ছে যা পেতাম তাই টাইপের, মানে সামনে যা পাবো চেষ্টা করতাম পড়তে। আগ্রহ হারালে তো তখন ভিন্ন কথা, তবে এখন ছোটবেলায় আমার- অবভিয়াসলি আগ্রহ হারাতাম না। সত্যি, সত্যি। না, আমি যে কোনো বই কেনার আগ দিয়ে তোমার প্রথমে 2-3টা পৃষ্ঠা পড়ে নিতাম, ওই যে লাইব্রেরিতে দাঁড়াই পড়ে নিতাম। তারপরে যদি দেখি যে এই বইটা আমাকে টানছে, দেন আমি ওটা কিনতাম। আচ্ছা আমার এবং আমি যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছিলাম স্কুলে থাকতে, এক্স্যাক্টলি সেম কাজ আমি করতাম। আমি আগে পড়ে 2-4 লাইন পড়ে দেখতাম যে আমাকে টানছে বইটা, ভালো লাগছে, ভেতরটা ভালো লাগবে, দেন আমি পড়তাম। আচ্ছা জানো এটা আমার একটা অভ্যাস বলতে পারো যে আমি যদি ওই 2-4 লাইন পড়ে ফেলি একটা বই, তাহলে কিন্তু আমি অলরেডি কমিটেড। আমার ভালো লাগুক না লাগুক আমাকে শেষ করতে হবে। দ্যাটস ভেরি গুড অ্যাকচুয়ালি, কিন্তু এবং আমার না মাঝে মাঝে তো এখন তো সেটা নেটফ্লিক্সে হয় যে হঠাৎ একটা কিছু শুরু করলাম, দুনিয়ার পচা, কিন্তু এখন আমাকে তো শেষ করতে হবে সেটাকে। হ্যাঁ। আমি কিছুতে ছাড়তে পারি না। তবে একটা জিনিস তোমাকে বলি, ওয়েস্টার্ন বইয়ে মনে আছে যে ডাকাতরা বা মানে গুন্ডা গুণ ওরা বেশিরভাগ যে- কিন্তু তাই, ওরা যে- বেশিরভাগই তাই। ওরা যে ইয়ে করতো স্টেজ কোচে যে ইয়ে মানে যে সোনা রূপা টাকা থলিতে ওদের নিয়ে করে। থলিতে করে নিয়ে যেত। ওয়েলস ফার্গো ব্যাংকের স্টেজ কোচ পড়েছো, পেয়েছো দুই একটা বইয়ে? অবশ্যই, মনে পড়ে, হ্যাঁ? অবশ্যই। তো আমি যখন আমেরিকা আসলাম, প্রথমে কিছু মনে হয়নি, যখন চাকরি পেলাম, মানে ওয়েলস ফার্গো তো আমার ফার্স্ট জব, চাকরি পেলে হঠাৎ করে একদিন আমার মনে হচ্ছে এরই ওয়েলস ফার্গোই তো সব কিছু লুট করে নিয়ে যেত। হ্যাঁ, ডাকাতরা, ব্যাংক, হ্যাঁ। সেই প্রথম ব্যাংক। হ্যাঁ, মানে আমেরিকার ফার্স্ট এরকম ব্যাংক, এরকম আমার হঠাৎ করে যখন রিলেট করতে পারলাম তখন বেশ মানে মজা ভালো পেলাম লেগেছে। ব্যাপারটায় যে আরে তাই তো, এটা তো তার মানে তো সত্যি। আসলে না জানো তুমি কি দেখেছো কিনা এখনো জানি না, বাট আপটাউনে কিন্তু ওয়েলস ফার্গোর একটা হ্যাঁ, মিউজিয়ামে, হ্যাঁ হ্যাঁ সব স্টেজ কোচ এভরিথিং আছে আছে। তো ওইটা ছিল মোটামুটি ছোটবেলায়। এরপরে একটু বড় হওয়ার পর সিগমা কি ধরনের বই পড়তাম? হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ, হ্যাঁ। সবার শুরুটা বোধহয়। পড়ে না, ওটা আমি ছোট থেকে শুরু করেছিলাম, কিন্তু ওটা একটু লুকিয়ে পড়তে হতো বিকজ আই ওয়াজ অ্যান হ্যাঁ, তুমি কত বছর বয়স থেকে শুরু করেছিলে? মনে নাই, তবে অবশ্যই এখন তুমি আমার যদি তখন- বলো তুমি 13, 14, 15 তে শুরু করেছিলে হুমায়ুন আহমেদ পড়া, সেটা তো খুব একটা বেশি দেরিতে না। আমার মনে হয় তাই না? মানে এতদিন ছিল আমার 15 মানে টিনেজ বয়সে তো আমাদের সবারই ওই টুকটাক, হ্যাঁ। পড়াটা শুরু হয়েছে। না, তবে আমারটা অবশ্যই এমন একটা বয়স ছিল when I was not allowed। আচ্ছা, তো আমরা তখন তুমি বইটা পেতে কি করে? আমার বাসাতে সবাই এরকম বই, আচ্ছা, প্রত্যেকে আমাদের বাসা ভর্তি বই। কাজে আমি তখন ওই বইটা যখন দুপুরবেলা সবাই ঘুমাতে যেত, জানি যে কেউ একটা দেখতে আসবে না, তখন কম্বলের নিচে টর্চ লাইট নিয়ে যেন ঘুমাচ্ছি, এইভাবে তখন বইটা ছেড়ে দিতাম। তারপরে আবার তোমরা কখনো মানে পাঠ্য বই যেটা মানে পড়ার বইয়ের এটা কি জিনিস? মধ্যে রেখে পড়ার বইয়ের মধ্যে বই রেখে পড়তে গিয়ে ধরা খেয়েছো? অবশ্যই। আমি যেহেতু অতটা বইয়ের পোকা না, তো আমার হ্যাঁ, হ্যাঁ। সেভাবে ধরা খাওয়া হয়নি। আমি অন্য সময়টাতে করতাম। আমার অত সময় পেতাম না, তার আরেকটা কারণ হতো কারণ ছিল কজ আমি ছোটবেলা থেকে তোমার নাচের ক্লাসে যেতে হতো, গানের ক্লাসে যেতে হতো, আবৃত্তি ক্লাসে যেতে হতো, ছবি আঁকার ক্লাসে যেতে হতো। তো এগুলো এক একটা সময় আমাকে মানে আমি প্রতি শুক্রবারটাই আমার শেষ হয়ে যেত নাচের ক্লাস, গানের ক্লাস এবং তোমার ছবি আঁকার ক্লাসে। আমার পুরো শুক্রবার শেষ, দেন তোমার শনিবার থেকে আবার স্কুল শুরু, রাইট? সো আমার ওই হয়তোবা আমি অতটাও না, আমাদের ক্লাসে অনেকেই ছিল যে সারাদিন বই পড়ছে, স্কুলের মধ্যে টিচার লেকচার দিচ্ছে ওখানেও বই পড়ছে। আমি হয়তোবা অতটা পোকা ছিলাম না বইয়ের। আচ্ছা, what about the books তোমার ধরো যে একটু বড়দের বই যেগুলো ধরো শীর্ষেন্দু সমরেশ, হ্যাঁ ওই বইগুলো তুমি পড়ছো? হ্যাঁ হ্যাঁ, তোমার সবচেয়ে ভালো লাগার বই কোনটা ছিল সেটা যদি তুমি বলো, লাইক কোন বইটা তুমি ভুলবা না এবং কোন বইটা তোমার এখনো মনে পড়ে এবং এখনো মনে পড়লে মনে হয় যে আরেকবার পড়ি? আমার ক্ষেত্রে তো ধরো আমি মানে যেটা অনেস্টলি আমি যেটা বলছিলাম, ফেলুদার অনেক লাইন আর কি লাইন বাই লাইন বলতে পারি, সেটা এক জিনিস। বড় হওয়ার পরে ধরো বড় হওয়ার পরে যেটা আমরা এলিট ক্লাসে বা তখনকার এলিট ক্লাসে দেখলাম কিভাবে করে আমরা এই বই আমাদের পড়া, আমরা একটা বিশেষ কিছু, হ্যাঁ
তো ওই বইগুলোর নামগুলো আসলে কি ছিল বলতো, যেমন ধরো গর্ভধারিণী, হুম। তারপরে পূর্ব পূর্ব পশ্চিম, পশ্চিম। প্রথম আলো, হ্যাঁ, তারপরে হচ্ছে কালবালা কালপুরুষ উত্তরাধিকার, এই ধরনের বইগুলো। তো এবং আরেকটা ছিল দূরবীন। দূরবীনের এই যে রেমি আর ধ্রুবর প্রেম কাহিনী, মানে সেই যে রোমান্টিক, তখনকার রোম্যান্সটা আমরা বুঝতে শুরু করছি এবং একটু একটু বুঝি বুঝি ভাব, মানে কলেজে তখন উঠতেছি বই পড়ে বোঝা তখন যেত বই যে পড়ে প্রেমটা কি, ওইটার এটা কি। মধ্যেই মানে সেই কি আকুলি বিকুলি, মানে সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার ছিল। বাট এখানে আমি দুইটা বই উল্লেখ করতে চাই। এই দুটা বই কিন্তু এই বইগুলা না, বাট এই দুইটা বইগুলো তুমি বই দুটো যদি পড়ো, এটা তোমার মনে দাগ কাটতে বাধ্য। হুম। গয়নার বাক্স একটা, যেটা দিয়ে মুভি হয়েছে, এটা ভালো বই, হ্যাঁ, মানে এটা ভালো। কিন্তু আরেকটা বইয়ের কথা আমি আসলে কখনো ভুলি না, ওটা হচ্ছে বিকেলের মৃত্যু। এটা হচ্ছে সেই সুন্দর একটা বই, ছোট একটা বই, আমার বাসায় মোস্ট প্রবাবলি আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, পড়তে পারো। ফ্যান্টাস্টিক বই। মানে ববি তুমি সেটা রায়, বারবার পড়তে পারবে এই বইটা। হ্যাঁ হ্যাঁ, ববি রায়, হ্যাঁ, ববি রায় একজন খুবই বিখ্যাত বিজ্ঞানী, হ্যাঁ। তার তখন মানে তার উপরে মানে মোটামুটি তাকে ধরে নিয়ে যেতে যাচ্ছে, কিডন্যাপ করতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে, জনরার যে ব্যাপারটা, মানে থ্রিলারের প্রতি যে আগ্রহ, হ্যাঁ, সেটাও এখানে একটু একটু আছে। কিন্তু তাকে ধরে নিয়ে যেতে চাচ্ছে, বা সে লুকিয়ে পড়লো, তার সেক্রেটারি হচ্ছে লিনা, সে সারাদিনই লিনা, মানে লিনা হচ্ছে নায়িকা, সে সারাদিনই লিনাকে খুব খোঁচা মেরে কথা বলে চলে, নানান কিছু। ওই যে মানে ইকুয়েশনটা, রিলেশনশিপটার শেষে গিয়ে লিনার সাথে তার প্রেম হয় বা হোয়াট এভার, মানে একদম শেষ মোমেন্টে। এটা আমি মানে আমার খুব পছন্দের একটা বই, মানে যদি ওই সময়কার বইয়ের কথা বলি। দেখবো তো, আমি কিন্তু খুঁজে দেখবো বইটা। অ্যামাজনে পাওয়া যাবে মনে হয়। তুমি এখন পিডিএফ হয়ে তুমি যে সার্চ PDF করো, তুমি পাবেই। আমার বাসায় হার্ড কপি আমাকে দেখতে হবে, থাকতে পারে, মানে আমার তোমার এখানে সবচেয়ে ইজি হচ্ছে তোমার এখন পিডিএফ এ পড়াটা। আচ্ছা। তুমি রাতে না, ঘুমাতে আমার গিয়েও পড়ে ফেললে। সত্যি কথা বলতে, যদিও এখন সবকিছুই তোমার মানে এই যে মোবাইল হাতে ফোনে, বই পড়ার ইয়েটা, হাতে বই নিয়ে একটা নতুন বইয়ের যে একটা গন্ধ, ওটার যে একটা ফিলিং, সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। এবং সেই কারণে দ্যাটস ট্রু, বাট আমি যেটা এখন করি যে বইটা নষ্ট হয়ে যাবে এই ভয়ের চোটে আমি তোমার পিডিএফ এ পড়ি। যেমন আমি লাস্ট দুটো বই কিনেছি, একটা হচ্ছে তোমার যেটা নিয়ে সিনেমা হলো, যে বাঁধন ইয়ে করলো, যেটার নাম রবীন্দ্রনাথ এখানে কখনো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে খেতে আসেনি, আসেনি। এবং রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি, দুটো বই। এটা কি বইয়ের নাম? বইয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম? বইয়ের নাম এবং সিনেমার নাম সিনেমার নামও তাই, প্রথমটা এখানে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, নাজিমুদ্দিনের। সেটা নাজিমুদ্দিনের, ওটা সিনেমাটা করেছে। এবং এই দুটো বই আমি কিনেছি শুধুমাত্র জাস্ট রেখে দেওয়ার জন্য, এতটাই আমার ভালো লাগছে, মানে ভালো লেগেছিল তোমার পড়তে গিয়ে। এখানে একটা জিনিস, যারা বই পড়তে পছন্দ করে না, আমার বাসায় আমি আসলে সত্যি কথা যেটা এখন জমানো, মানে আমি আসলে সত্যি কথা, যে শহরে যাই বই জমাতে শুরু করি, একসময় যদি শহর ছাড়ার ব্যাপার আসে, আমার ক্ষেত্রে মানে দেশ ছাড়ার ব্যাপার হয় আর কি, যেটা আমার ক্ষেত্রে 2-3 বার হয়েছে। এনিওয়ে, সেইখানে আমার বইগুলাকে জলাঞ্জলি দিয়ে আসতে হয়েছে। কেন? কারণ অতগুলা বই আমি নিয়ে আসবো ভারী, কিভাবে, এটা ভারী। তুমি ভারী। তুমি একটা কন্টিনেন্ট মুভ করতেছো, ধরো ইউরোপ থেকে তুমি ও আচ্ছা, অস্ট্রেলিয়া না যাচ্ছো, সেটা হ্যাঁ। সেটা হলো অন্য হ্যাঁ, জিনিস। আমি ইউরোপ আই থেকে থট যে তুমি, অস্ট্রেলিয়া গেলাম। আচ্ছা আমি থট যে তুমি তোমার মানে ইউএস এর ভিতরে তুমি না, ইউএস এর মধ্যে না, ইউএস এ যে জমাচ্ছি হুম, সেটা তো ধরো আমি আইওয়াতে ছিলাম, আইওয়া থেকে যখন চাকরি নিয়ে এখানে আসলাম, তখন কিন্তু আমি বই নিয়ে আসতে পারছি। এবং যেটা হলো যে গতবার যখন আমি ঢাকাতে গেলাম, আমার মেইন ফোকাস ছিল আমি এক সুটকেস বই কিনবো, মানে আমার মানুষ কিন্তু এভাবে বলে না, মানে আমার কথা ছিল আমি এক লাগে যেটা বই যেতেই হবে, এবং ওভাবে করে আমি বই নিয়ে আসছি। সেই ক্ষেত্রে এখন যেটা দেখলাম, এই লেটেস্ট বইয়ের বাজারে আমি যেটা দেখলাম, বাংলাদেশে কিন্তু এই যে থ্রিলারের ট্রেন্ডটা, বা কলকাতাতেও থ্রিলার বইয়ের ট্রেন্ডটা আবার এসেছে খুব সুন্দর ভাবে, হ্যাঁ। যেমন এই যে তুমি যে ইয়ে বললে, নাজিমুদ্দিনের যে বললে, নাজিমুদ্দিনেরই বই বেগ বাস্টার্ড সিরিজ 5টা না 6টা বই আছে, অসাধারণ। মানে বাংলাদেশের ঢাকায় একজন এত সুন্দর থ্রিলার লেখে, এটা ভাবতে এক ধরনের গর্ব হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে শরীফুল ইসলাম নামের একজন আছে, ওনার একটা ট্রিলজি, সাম্বালা ট্রিলজি, ভেরি নাইস বই, হ্যাঁ। তারপরে আরেকটা আছে, আমি নামটা তোমাকে, প্রথমটা হচ্ছে সূর্য তামসী, অগ্নি নিনয়, আর একটা 3টা মিনিট, এটা একটা ট্রিলজি, হ্যাঁ। মানে অসাধারণ সব বই বের হচ্ছে এখন বাংলাদেশে এবং কলকাতায়, এই থ্রিলার ধর্মী, মানে পড়তে খুব ভালো লাগে, মানে সেই রকম লাগে। এবং এটা অন্যরকম, মানে যারা থ্রিলার লাভার স্পেশালি, হ্যাঁ। আর আমার ক্ষেত্রে তো বই অবশ্য যে কোনো বই আমি আসলে যাই পাই, আমি তো এমনি খাই টাইপ অবস্থা আমার ক্ষেত্রে, আসলে বই হলেই হলো। মেহেরিনের কি অবস্থা, তোমার কোনটা? আমার একটা সময় জানো, যখন আমি লাইব্রেরি একটার খোঁজ পেলাম,
হুম। তখন আমার মানে বাংলা বই পড়াটা ব্যাপারটা ল্যাঙ্গুয়েজের না, ব্যাপারটা হচ্ছে বই পড়া। এখন সেটা যেই ল্যাঙ্গুয়েজেই হোক, হ্যাঁ হ্যাঁ অবশ্যই it doesn't matter. হুম। তো আমার লাইব্রেরিতে একটা সিরিজ আমি খুব পড়তাম ছোটবেলায়, ওটার নাম ছিল সুইট ভ্যালি। আচ্ছা। এটা কেউ আচ্ছা, আচ্ছা। কেউ জানো কিনা? সুইট ভ্যালি আমার একটা পড়া হয়নি। সিরিজ ছিল, দুটা মেয়েকে নিয়ে, তারা যমজ। এই হুম। তাদের জীবন, তারা মিডল স্কুল থেকে হাই স্কুলে ওঠে, তাদের বিভিন্ন। হুম। তো সুইট ভ্যালি পড়তে পড়তেই একদিন আমি লাইব্রেরিতে যেয়ে দেখতে পাচ্ছি যে একটা আলাদা তাকে তোমার লক করে রাখা অনেকগুলো বই, তার নাম হচ্ছে দ্য থ্রি ইনভেস্টিগেটর্স। ঠিক আছে? তিন গোয়েন্দার হ্যাঁ So, no, আমি এতদিন আমার কিন্তু ধারণা যে এই বই রকিব রকিব হাসান হাসান, হাসানের হ্যাঁ, লেখা, হ্যাঁ, হ্যাঁ। এই প্রথম আমি ও বুঝতে পারি তাই, এটা রকিব হাসানের লেখা না? translated. ট্রান্সলেটেড অনুবাদ Oh, হ্যাঁ okay. ইনভেস্টিগেটর এটা আমি পড়েছি হ্যাঁ হ্যাঁ, এবং আমি তো মানে ওখানে পারলে শেষ হয়ে যায়। কঙ্কাল দ্বীপ বইটা আমি পড়েছি ওদের যে এবং যেটা স্কেলিটন আইল্যান্ড ভাই আমি থ্রি ইনভেস্টিগেটরও পড়েছি, সেটা আমি অনুবাদও করেছি, সব পড়ে ফেলছি, কিন্তু তিন গোয়েন্দার যে ফিলিং ওই বাংলায় পড়া, বাংলা পাওনি পাওয়া অন্যটাতে। যায় না। থ্রি ইনভেস্টিগেটর পড়ে আমি পাইনি। তার মানে যথেষ্ট ভালোভাবে অনুবাদ করেছে। হ্যাঁ, না রকিব হাসানের এই জিনিস এটা কিন্তু একটা এটা ইটস সামথিং স্পেশাল আসলে স্পেশালি আমাদের সময় যারা বড় হয়েছেন ঢাকাতে আমাদের চাইল্ডহুডটা যারা পেয়েছে তাদের জীবনে তিন গোয়েন্দা একটা স্পেশাল জিনিস এবং তারা মানে এই যে তুমি যেটা বলছিলে যে কিশোর রবিন মুসা আমার ফ্রেন্ড সার্কেলে আমি মুসা হ্যাঁ তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি রবিন এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার যে সব ক্লাসেই একটা কিশোর রবিন মুসা থাকবে আচ্ছা জানো, আমি সেদিন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম, এআই দিয়ে জেনারেট করা এখন, যে সত্যি সত্যি এই তিনটা ক্যারেক্টার যদি থাকতো তাহলে তাদেরকে দেখতে কেমন লাগতো। এখন যেমন মানে সেটা নিয়ে অনেকে এখনো কথা বলে, এবং সত্যি কথা বলতে কি যে আমার কিন্তু পোস্টটা পড়তেও হয়নি, আমি কিন্তু তিনটা ছবি দেখে আমি বলে দিতে পারবো। আমারও হ্যাঁ আমি পোস্টে দেখেছি দেখছো তুমি হ্যাঁ। পোস্টটা? আমি দেখে কিন্তু না। বলতে পারতেছি যেটা কোনটা কিসের post। মুসা কোনটা? আচ্ছা। হ্যাঁ কিসের পোস্ট হ্যাঁ হ্যাঁ এরা এতটাই এবং তিন গোয়েন্দা নিয়ে আমি ঠিক মুভি টুভি দেখিনি কিন্তু আমার মনে হয় বাংলাদেশে কিছু কাজ হয়েছে আমার তাই? এটা হ্যাঁ, আমার মনে মনে হয় হয় সিনেমা হয়েছে একটা কিছু সিনেমা টাকা হয়েছে কিন্তু আমার এটা মানে ঠিক জানা নেই কারণ আমার নিজে দেখা নেই এটা বলতে পারছি না আমার দেখা নাই, কিন্তু আমি শুনেছি এটা হয়েছে, এবং এটার জন্য বোধহয় একটা অডিশনও হচ্ছিল তোমার বাংলাদেশে বিশাল ভাবে, যে তোমার এটা বলতে তিন পারছি না। গোয়েন্দার কাকে খুঁজছিল ওরকম। তবে আজ পর্যন্ত হুম। আমি কিন্তু অ্যাকচুয়াল কিশোরকে কোনো পোস্টেই খুঁজে পাইনি। আমার মাথায় যে কিশোরের একটা ইমেজ, ওই ইমেজটা আমি আজ হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ। কিন্তু পাইনি। হ্যাঁ কিশোর পাশা। দ্যাটস ট্রু কিশোর পাশার ছবিও কম থাকতো আরেকটা জিনিস কি এই যে ধরো ছোটবেলার ক্ষেত্রে দেখেই বোধহয় মানে বলতে পারি যে থ্রিলার ব্যাপারটা আমাদের জীবনে অনেক বড় করে এসছে এবং সেই সাথে সেটা একটা জিনিস বলতে পারি যে আমরা কিন্তু কিছু কিছু বই মিস করে যাচ্ছি যেমন শার্লক হোমস তুমি ছোটবেলার ও তুমি বই পড়ার কথা বলো তুমি ছোটবেলার বলো বড়বেলার বলো বই পড়তে গেলে তুমি শার্লক হোমস কে বাদ দিয়ে কথা বলা যায় না তারপরে হচ্ছে অর্কুল পোয়ারোকে বাদ দেওয়ার কোনো উপায় নেই আমাদের জীবন থেকে তারপরে হচ্ছে আরো আছে এদিকে চিন্তা করলে শার্লক হোমস অর্কুল পোয়ারো ব্যোমকেশ কিরিটি হ্যাঁ ব্যোমকেশ সমগ্র কিরিটি সমগ্র এদের এদের এইসব গোয়েন্দা চরিত্র বাদ দেওয়ার কোনো উপায় নেই সৈয়দ মুস্তফা সিরাজের একটা সিরিজ আছে এখানে কর্নেল কাহিনী হ্যাঁ কর্নেল নামে একজন বয়স্ক ভদ্রলোক দেখতে বাঙালিদের মতো না বাট হিজ বেঙ্গলি মানে উনি এবং ওনার জার্নালিস্ট ফ্রেন্ড জয়ন্ত এদেরকে নিয়ে একটা সিরিজ আছে বাংলায় ধরো আমরা যে সবকিছু খুব মানে একটা জিনিস আমি একটা সাক্ষাৎকার পড়েছিলাম পরমব্রত চট্টোপাধ্যায় উনি কলকাতার একজন অভিনেতা ওনার একটা সাক্ষাৎকারে উনি বলছিলেন যে আমরা বাঙালিরা তো জন্মগতভাবেই সবাই গোয়েন্দা আমরা হ্যাঁ মানে আমাদের এই এত গোয়েন্দা ক্যারেক্টার আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে এবং আমরা এদের সাথেই বড় হয়েছি আমাদের কিন্তু এটাতে কিন্তু আমাদের এক ধরনের নলেজটাকে পলিশ করে দিছে দেখো আমরা কিন্তু গোয়েন্দাদের মতো চিন্তা করতে পারি যদি আমরা চাই তাই না আবার ওদিকে আমাদের হুমায়ুন আহমেদ আবেগী করেছে আচ্ছা হুমায়ুন আহমেদের একটা ব্যাপার কি জানো, যে কোনো বই যেমন ধরো যে তিন গোয়েন্দা বা যাই পড়ি না কেন, বইটা পড়া শেষ হলো, শেষ হয়ে গেল। হুমায়ুন আহমেদের বই আমি জানি না, এটা আমার বয়সের কারণে আমি ছোট ছিলাম অনেক,
হুমায়ুন আহমেদের বইটা শেষ করার পরে আমার একটা অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা ঘোরের মতো থাকতো। আমি জানি না তোমাদের না সেটা আমার কাছে হয়েছে তোমার ইয়েটা পড়ার পর, তোমার সুনীল গঙ্গোপাধ্যায়ের রানোয়ান ভানু পড়ার পর। মানে আমার কাছে মনে হচ্ছিল যে লাইক তোমার আমি রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি এবং আমার চোখের সামনে দিয়ে রানোয়ান ভানু দুজনেই হাঁটাচলা করছে, রবীন্দ্রনাথও করছে এবং রানুও চলছে এবং আমি ভীষণভাবে অনুভব করতে পারছি। এবং যতক্ষণ আমি বইটা পড়লাম এবং ওই বইটা পড়া শেষেও এখনো পর্যন্ত আমি দুজনকে দেখতে পাই চোখের সামনে এবং আমার কাছে মনে হয় যে চারদিকটাতে আমার মানে রবীন্দ্রনাথ ঘোরাফেরা করছে, সেই জিনিসটা হয়। আর একটা আবার প্রচন্ড, আমি জানি তুমি পড়েছো কিনা তোমার রানু ভানুটা, অসম্ভব ভালো বই, ভীষণ ছোট, মুহূর্তের মধ্যে তোমার পড়া হয়ে যাবে। এবং আমার যেটা ভালো লাগে যে তুমি এটা উপলব্ধি করতে পারবা রবীন্দ্রনাথকে এবং তুমি দেখতে পাবা রবীন্দ্রনাথকে। তো সেটা একটা জিনিস আমার হয়েছে। এবার হুমায়ুন আমাদের বই পড়ে আমার সেভাবে ঘোরের মতো ঘোরটা ছিল না, না। আমার যেটা হতো হুমায়ুন আহমেদের, দেখো হুমায়ুন আহমেদের সবকিছু কিন্তু খুব সাটল, মানে যাই বলতো, যতটুকুই বর্ণনা থাকতো আমার কাছে মনে হতো কোনো, মানে কোনো সরাসরি কোনো কথা কিন্তু থাকতো না। তুমি প্রেম বলো, অনুভূতির প্রকাশগুলো খুব সাটল ওয়েতে ছিল। এবং আমি দেখতাম যে হুমায়ুন আহমেদের বই শেষ করার পর অনেক সময় কেঁদেছি। মানে হুমায়ুন আহমেদ এই ব্যাপারে একেবারে আমার ক্ষেত্রে সিদ্ধহস্ত। মানে আমি নায়িকা বা নায়কের কষ্ট দেখে কাঁদতাম, ওগুলো আমার ছিল। মানে এনিওয়ে, মানে হুমায়ুন আহমেদের বই নিয়ে কার কেমন কি কথা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদ অনেক বাংলাদেশিকে বই পড়া শিখিয়েছে, সেটা তা তো বলতেই অবশ্যই। হবে। এবং বাংলাদেশের কিশোররা বই পড়া শুরুই করতো একটা সময়, আমার কাছে মনে হয় যে মানে বেশিরভাগ, আমি সবার ব্যাপারে বলবো না, হ্যাঁ। বেশিরভাগই শুরু করতো তোমার হুমায়ুন আহমেদের হাত ধরে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ। আসলে তুমি কান্নার কথা বললে, একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ট্রাভেল করি তখন বেশিরভাগ সময় আমি প্রতিবারই অ্যাকচুয়ালি একটা বই আমি সাথে করে নিয়ে যাই। তো একদিন একটা বই, তখন বেশ কয়েক বছর আগের কথা, খুব পপুলার হলো, ওটার সাথে একটা মুভিও ছিল। ইট ওয়াজ কল্ড দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, টিনেজ গার্লসদের একটা, বাচ্চাদের একটা মুভি, বই। ওই বইটা আমি যে নিলাম, ছোট্ট একটা বই, আমি ওই বইটা শেষ করে প্লেনে বসে আমি যে কান্নাটা দিলাম, যে আমাকে এসে তখন লোকজন মানে তাকাচ্ছে, আমি থামতে পারছি না, হ্যাঁ, ফুপিয়ে কান্না হচ্ছে, আমি তো আর পারলাম না। এইখানেই লেখকের স্বার্থ। এখানেই লেখকের অবশ্যই। সার্থকতা, সত্যি সত্যি তাই। তুমি ভয়ের বই পড়ে যখন ভয় পাবে সত্যি, সেটাই লেখকের স্বার্থকতা। আরএল স্ট্যানের প্রচুর বই পড়েছি আমি, প্রচুর বই। এবং মজার ব্যাপার কি জানো, ওই যে বললাম যে আমার বাদ বিচার ছিল না, তো শুধু বই না, আমার আমার একটা ফেভারিট জিনিস ছিল যেটা আমার পড়া অবশ্যই মানা ছিল, সেটা হচ্ছে সানন্দা। ওটা তো বড়দের বই, মায়েরা পড়তো। আমার বাসায় এখন এই শাহরুখের বাসা, মানে যে বললাম না আবার যা বলছি, সানন্দা, আনন্দমেলা পূজা বার্ষিকী, যেটা পুজো বার্ষিকীটা, হ্যাঁ, আনন্দমেলাটা কিসের বলো আবার? পুজোর আনন্দমেলা সময় বাচ্চাদের, যেটা পূজা বার্ষিকী, হ্যাঁ, আচ্ছা, সানন্দা, আনন্দমেলা, আনন্দবাজার দেশ, প্রতি বছর আমি জোগাড় করি। কোত্থেকে পূজা পাওয়া বার্ষিকী হয় নিউ ইয়র্কের মুক্তধারা, অথবা আচ্ছা। ঢাকায় গেলে ঢাকা থেকে, হ্যাঁ, মানে মেইনলি নিউ ইয়র্কের ওই যে মুক্তধারা, মুক্তধারাতে। ওদেরকে ফোন করে বলে দিলে ওরা পাঠায়। ও তাই, এটা জানতাম না তো। হ্যাঁ, আমার বাসায় আছে। ও, না না না, তোমার বাসার পাশেই আমার বাসা না আছে, না, আমার বাসায় না আছে। আমার বাসায় আছে, আমি কলকাতা থেকে মানে আনাও? আনাইছি, হ্যাঁ, আচ্ছা, আনাই না, এবার কি নিয়ে এসেছি, হ্যাঁ। কিন্তু এটা জানতাম না যে তোমার মুক্তধারাকে কল করলে যে ওরা দিয়ে দেয়। ওদেরকে বললে, আমি মুক্তধারা একটু এক্সপেন্সিভ হয় সেটি, একটু মানে ওরা কিন্তু মানে দেশ থেকে এনে হচ্ছে যে পাওয়া যায়, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এই আসলে অভি, তোমার বাসায় যেতে হবে আমার কিছু বই নিতে। হ্যাঁ। দেখো আবার কার্ড দিও আমাকে যে সবই ফেরত দিলে, ও। ফেরত দিলে মানে চাহিয়া লজ্জা দিবেন না, হয়ে যাবে। না, আমি একটা কাজ করি, আমার এখানে যতগুলো বই আছে সবগুলো তো আমার সিগনেচার, এবং সিগনেচারটা কোথায় দিই, বিভিন্ন মাঝখানে মাঝখানে দিয়ে রাখি, যাতে কোনোভাবে কেউ এটাকে ছিঁড়ে ফেলতে না আচ্ছা পারে। আচ্ছা আচ্ছা, শোনো, অনেক বইয়ের আড্ডা হলো, একটা লাস্ট একটা গল্প বলে আমি শেষ করে দিই আজকের এপিসোড। আমাদের বাড়িতে, আমি নাম টাম বলতে চাচ্ছি না, একটা বই এরকম ছিল যেটা খুব স্পেশাল ছিল, এবং ওই বইটা স্পেশাল এই জন্য ছিল যে বইটার প্রথম যে পাতাটা, যেখানে মানে একটা মেসেজ লেখে কেউ, উৎসর্গ দেয়। উৎসর্গ দেয়, থ্যাংক ইউ, ওই পাতাটা ছেঁড়া ছিল। তার কারণ হচ্ছে এই বইটা কেউ কাউকে একটা দিয়েছিল উপহার, খুব স্পেশাল উপহার হিসেবে দিয়েছিল, এবং ওই বইয়ের ওই প্রথম পাতাটা কোথায় ছিল, বিকজ আমি ছোট,
হুম। আমি কিন্তু জানতাম ওই বইয়ের পাতাটা কোথায় লেখানো আছে। এবং ওই বইটা কিন্তু খুবই স্পেশাল একটা বই ছিল। যাই হোক, বলতে থাকলে আর মানে শেষ হবে না। হবে না। কালকে সবাইকে অবশ্যই উঠতে হবে সকালে, আরেকটা দিন শুরু করতে হবে। বাট অভি, তোমার বাসা থেকে কিন্তু আমি কিছু বই নিতে চাই। সেই এক সত্য, চাহিয়া মাত্র চাহিবা মাত্র পাইবেন, কিন্তু যদি মানে নিজের মনে করিয়া রাখিয়া দেন তাহলে চাহিয়া লজ্জা দিবেন। সেই ক্ষেত্রে আমি অবশ্যই রাজি আছি বই শেয়ার করতে, কোনো সমস্যা নেই। তাহলে চলো আজকের মতো সবাইকে বাই বলে দেই, মানে আজকের মতো শুভ সন্ধ্যা, শুভরাত্রি। আবার চলে আসবো কোনো একদিন কোনো একটা অন্য প্রসঙ্গে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের শুনতে থাকবেন, আমাদেরকে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং আমাদের প্রোগ্রামে যদি আসতে চান, বারবারই একই কথা বলছি, আমাদেরকে সেটাও জানাবেন আমাদের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অথবা আমাদেরকে ইমেলের মাধ্যমে। ইমেইলে কথা হবে। আসি তাহলে, শুভ শুভ সন্ধ্যা। সন্ধ্যা। শুভ সন্ধ্যা।